আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজার বাইরে হামাসের 100 কেজি বোমা ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে, হতবাক আইডিএফ ও শিনবেট। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ বিমান নিয়ে ডাবল গেম খেলছেন ট্রাম্প। জর্ডানের পর এবার ইসরায়েলকে লাল কার্ড দেখালো মিশর। গাজা ও লেবানন যুদ্ধের রেশ না কাটতেই এবার সিরিয়ায় ইসরায়েলের হামলা। শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি। এবার তুরস্কে বৈঠকে বসছে রাশিয়া আমেরিকা। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। গাজার বাইরে হামাসের 100 কেজি বোমা ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে, হতবাক আইডিএফ ও শিনবেট। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে হামাসের একটি বড় আকারের হামলা প্রতিহত করার দাবি করেছে, যেখানে তারা 100 কেজি ওজনের বিশাল একটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে। শিনবেট এবং আইডিএফ নাবলুস থেকে দুজন ফিলিস্তিনি সন্দেহভাজনকে গ্রেফতারেরও দাবি করেছে, যারা হুয়ারা এলাকায় একটি পরিকল্পিত হামলা চালানোর পথে ছিল। জিজ্ঞাসাবাদের সময় সন্দেহভাজনরা প্রকাশ করে যে তারা জেনিনের প্রতিরোধ যোদ্ধাদের কাছে থেকে এই বোমা পেয়েছে। ইসরায়েলি বাহিনী এই গোয়েন্দা তথ্য ব্যবহার করে কাবাতিয়ায় একটি স্থানে অভিযান চালায় এবং সেই ডিভাইস সহ অন্যান্য অস্ত্র জব্দ করেছে। তবে বিশ্লেষকরা বলছেন 100 কেজির বোমা উদ্ধারের নাটক সাজিয়ে পশ্চিম তীরে হামলা আরও জোরদার করার ষড়যন্ত্র করছে দখলদাররা। আইডিএফ এবং শিনবেট একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরে কর্মরত ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে 100 কেজি বিস্ফোরক ব্যবহার করার একটি প্রচেষ্টা ব্যর্থ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শিনবেটের কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে, যা দুজন সন্দেহভাজনের জিজ্ঞাসাবাদের সময় পাওয়া গিয়েছিল। এই দুই সন্দেহভাজন, যারা উভয় নাবলুসের বাসিন্দা, আইডিএফ, শিনবেট এবং বর্ডার পুলিশের যৌথ অভিযানের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছিল। এই অভিযানের লক্ষ্য ছিল জেনিন এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের আটকানো, যারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছিল। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ বিমান নিয়ে ডাবল গেম খেলছেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরকালে ভারতকে F-35 যুদ্ধ বিমান সরবরাহের প্রস্তাব আনে ট্রাম্প প্রশাসন। মার্কিন এয়ারফোর্স ও নেভির পাশাপাশি F-35 যুদ্ধ বিমানকে ইতিমধ্যেই তাদের রণসম্ভারে যুক্ত করেছে কমপক্ষে 12টি দেশ। তবে এই আবহে প্রশ্ন উঠতে শুরু করেছে, আমেরিকার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট F-35 ভারতকে বিক্রি করার প্রস্তাব নিয়ে কি দ্বিমুখী খেলা খেলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প? ভারতকে F-35 যুদ্ধ বিমান কিনতে বাধ্য করতেই কি পাকিস্তানকে F-16 রক্ষণাবেক্ষণের জন্য প্রায় $400 মিলিয়ন সাহায্য দিয়েছেন ট্রাম্প? F-16 যুদ্ধ বিমান কেনার জন্য পাকিস্তানকে $397 মিলিয়ন আর্থিক সাহায্য করেছে আমেরিকা। যুদ্ধ বিমান কেনার জন্য ভারতের এই শত্রু দেশকে বিপুল পরিমাণ আর্থিক সাহায্যের পরেই প্রশ্নের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্টের ডাবল গেম। ভারতের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রির জন্য একটি চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখেছেন অনেকে। বিশেষজ্ঞ মহল অনুমান করেছিল, দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতির চেয়ারে বসার পর পাকিস্তানকে F-16 যুদ্ধ বিমানের বহর রক্ষণাবেক্ষণের জন্য প্রদত্ত সহায়তা বন্ধ করে দেবেন ট্রাম্প। তবে বিশেষজ্ঞদের অনুমান ভুল প্রমাণিত করে পাকিস্তানকে $397 মিলিয়ন আর্থিক সাহায্য প্রদান করতে চলেছে মার্কিন মুলুক। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ট্রাম্প বিভিন্ন বিদেশি রাষ্ট্রকে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা করেন। যদিও গত জানুয়ারি মাসের শেষের দিকে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে ট্রাম্প জানান, বাতিলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 243টি বিষয়কে। এগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানকে F-16 এর জন্য দেওয়া $397 মিলিয়ন সহায়তা। প্রতিবেদন অনুযায়ী 2018 সালে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেন। তবে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তেমনভাবে পাকিস্তানের বিরুদ্ধে অসহযোগিতার সিদ্ধান্ত নিতে দেখা যায়নি ট্রাম্পকে। এরই মধ্যে পাকিস্তানের জন্য $397 মিলিয়ন তহবিল ছাড়ার বিষয়টি অবাক করে দিয়েছে অনেককেই।
জর্ডানের পর এবার ইসরায়েলকে লাল কার্ড দেখালো মিশর। বুধবার মিশর গাজা প্রশাসন দখলের জন্য ইসরায়েলি বিরোধী দলীয় নেতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মিশর এই ধারণাটিকে অগ্রহণযোগ্য এবং দীর্ঘদিনের মিশরীয় ও আরব নীতির পরিপন্থী বলে অভিহিত করেছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেছেন, গাজার বিষয়ে মিশরীয় ও আরবদের অবস্থানের ধ্রুবককে এড়িয়ে যাওয়া যে কোনো ধারণা বা প্রস্তাব প্রত্যাখ্যান এবং অগ্রহণযোগ্য। প্রেস বিবৃতিতে খাল্লাফ বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠানকে এড়িয়ে যাওয়ার যে কোনো পরামর্শ অর্ধ সমাধান যা সংঘাত সমাধানের পরিবর্তে দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি করে। তিনি বলেন, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, যা পূর্ণ ফিলিস্তিনি সার্বভৌমত্ব এবং ব্যবস্থাপনার অধীনে থাকা উচিত। মঙ্গলবার ইসরায়েলি নেতা লাপিদ বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর মিশরের কমপক্ষে ৮ বছর গাজা উপত্যকা পরিচালনা করা উচিত, যার বিনিময়ে বিশাল ঋণ মওকুফ করা হবে। মিশর বারবার গাজা উপত্যকার ২৪ লক্ষ ফিলিস্তিনি বাসিন্দাকে স্থানান্তরিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই ধরনের গণস্থান চুক্তিকে রেড লাইন বলে অভিহিত করেছে। যুদ্ধবিধ্বস্ত ছিটমহলের বাসিন্দাদের মিশর বা জর্ডানে স্থানান্তরিত করার পর যুক্তরাষ্ট্রের দখল এবং মালিকানা নেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। গাজা ও লেবানন যুদ্ধের রেশ না কাটতেই এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। বুধবার রাজধানী দামেস্কের সংলগ্ন কিসওয়া শহর এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে এই হামলা। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দামেস্কের সংলগ্ন কিসওয়া শহর দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে বেশ কয়েকটি কমান্ড সেন্টার এবং অস্ত্রাগার ধ্বংস করেছে বিমান বাহিনী। এসব সামরিক স্থাপনা ইসরায়েল এবং তার নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি ছিল। পরে পৃথক এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আমরা সিরিয়ায় দক্ষিণাঞ্চল নিয়ে নতুন নীতি নিয়েছি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার এই অঞ্চলকে বেসামরিকীকরণের নির্দেশ দিয়েছেন, কারণ এর সঙ্গে ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা সরাসরি সম্পর্কিত। সিরিয়ার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনাবাহিনী কিংবা কোনো গোষ্ঠী যদি ভবিষ্যতে ঘাঁটি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আগ্নেয়াস্ত্র নিয়ে আমরা তা প্রতিহত করব। শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় তাইওয়ানকে রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে চীনা সরকার। বুধবার দেশটির সরকার নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বেইজিং এর স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ঝু ফেলিয়াং বলেছেন, তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি যুক্তরাষ্ট্র থেকে 7 থেকে 10 বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কেনার পরিকল্পনা করছে, যা মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই করা হচ্ছে। ঝু আরো বলেন, সুরক্ষা ফি দিয়ে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিদের রক্ষা করা যাবে না। দাবার গুটি শেষ পর্যন্ত ত্যায্য গুটিকেই পরিণত হবে। গত 19 ফেব্রুয়ারি তাইওয়ানের নেতা লাই চিংতে বলেছিলেন, তাইওয়ান দাবার গুটি নয়, বরং দাবার খেলোয়াড়। এ প্রসঙ্গে ঝু বলেন, এই বক্তব্য রীতিমতো আত্মপ্রবঞ্চনামূলক এবং হাস্যকর। এখন তারা শত শত বিলিয়ন নতুন তাইওয়ান ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্রের কাছে আনুগত্য প্রকাশ করছে, যা তাইওয়ানকে একটি বারুদের পিপেতে পরিণত করছে। চীনা এই মুখপাত্র আরো বলেন, এই ধরনের পদক্ষেপ তাইওয়ানের জনগণের জন্য দুর্ভোগ বয়ে আনবে, আর এটি তাইওয়ানের স্বাধীনতার জন্য বিদেশি শক্তির উপর নির্ভর করা ডিপিপির একটি ব্যর্থ প্রচেষ্টার বই কিছুই না। একই সঙ্গে ঝু হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালীতে শান্তি একসঙ্গে চলতে পারে না। তাইওয়ান হলো চীনের তাইওয়ান। যদি কেউ তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করতে চায়, তাহলে 1.4 বিলিয়ন চীনা জনগণ কখনোই তা মেনে নেবে না। সাহসী ও যুদ্ধ কৌশলে পারদর্শী চীনা পিপলস লিবারেশন আর্মিও কখনোই তা মেনে নেবে না। চীন মূলত তাইওয়ানকে তার একটি বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে, যদিও 1949 সাল থেকে দ্বীপটি কার্যত স্বাধীনভাবেই পরিচালিত হয়ে আসছে। ভারত শাসিত জম্মু কাশ্মীরের সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালিয়েছে স্বাধীনতাকামীরা। বুধবার দুপুরে জম্মু কাশ্মীরের রৌজারি জেলায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এই হামলা হয়। পরে পাল্টা জবাব দেয় সেনা সদস্যরা। বুধবার দুপুরে সেনাবাহিনীর টহলরত গাড়ি জম্মুর রাজৌরি জেলায়
সুদের বাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল। এই সময় একদল স্বাধীনতাকামী গাড়িতে গুলি চালায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে, তল্লাশি চালায়। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। মূলত গত কয়েক মাস ধরে জম্মু কাশ্মীরে একের পর এক সশস্ত্র হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার মৃত্যুর জেরে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে কয়েক শত নিরীহ নাগরিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এদিকে কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের সোপেরের জলোরা গুজরপতি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের গুলির লড়াইয়ে এক জওয়ানের মৃত্যু হয়। সম্প্রতি ওলমার্গেও সেনা সদস্যদের গাড়িতে হামলা হয়। এতে 2 জন জওয়ান এবং বাহিনীর 2 মালবাহকের মৃত্যু হয়েছিল। এদিকে সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে এবার তুরস্কে বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেছেন, বৃহস্পতিবার ইস্তাম্বুলে রাশিয়ান ও মার্কিন কূটনীতিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। কাতার সফররত ল্যাভরভ বুধবার সাংবাদিকদের বলেন, তাদের দুই দেশের দূতাবাস পরিচালনায় পদ্ধতিগত সমস্যা নিয়ে আলোচনা করবে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে উভয় দেশই নিজ নিজ ভূখণ্ড থেকে অন্য দেশের দূতাবাস কর্মীদের বহিষ্কার করেছিল। ডোনাল্ড ট্রাম্প গত মাসে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকে মস্কো ও ওয়াশিংটন কাছাকাছি আসার চেষ্টা করছে। ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। ইউক্রেন ইস্যুতে 3 বছর ধরে চলা বৈরিতার পর এই বৈঠক ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রথম সরাসরি প্রচেষ্টা। সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওই বৈঠকের পর পরবর্তী বৈঠকের জন্য তুরস্ক আদর্শ স্থান হতে পারে বলে প্রস্তাব দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেন, তুরস্ক রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্রের স্থায়ী শান্তি আলোচনা প্রক্রিয়াকে সফল করতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। বৃহস্পতিবারের বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দ্বিপাক্ষিক কূটনৈতিক সংকটের সমাধান নজর দেবে বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার জন্য পুতিনকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সরাসরি বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে, সূত্র রয়টার্স আনাদুলু এজেন্সি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজার বাইরে হামাসের 100 কেজি বোমা ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে, হতবাক আইডিএফ ও শিনবেট। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ বিমান নিয়ে ডাবল গেম খেলছেন ট্রাম্প। জর্ডানের পর এবার ইসরায়েলকে লাল কার্ড দেখালো মিশর। গাজা ও লেবানন যুদ্ধের রেশ না কাটতেই এবার সিরিয়ায় ইসরায়েলের হামলা। শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি। এবার তুরস্কে বৈঠকে বসছে রাশিয়া আমেরিকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।